লেখিকা অনিন্দিতার জটিল সমীকরণ। প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল অরণ্যের। ছোট থেকে যৌথ পরিবারে মানুষ যে, তাই জটিলতাগুলো হিসেব কষে নিয়েছিল চাকরি পাওয়ার পরপরই। এটা অস্বীকার করার উপায় নেই। বিপদের দিনে যৌথ পরিবারের সদস্যরা নিজেদের মধ্যেকার বিভেদ ভুলে পাশে এসে দাঁড়ায়। ঘুরিয়ে ফিরিয়ে রাত জাগা, তেমন তেমন সময় ভেদে ডাক্তারের সঙ্গে কথা বলা, ওষুধপত্র এনে দেওয়ার মতো কাজগুলো করে। কিন্তু ওই প্রতিদিনকার ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য, একজনের রোজগার খানিকটা বাড়লেই ভেতরে ভেতরে হিংসার চোরাস্রোত শুরু হয়ে যায়। যদিও বাইরে একান্নবর্তী, কিন্তু ভেতরে যৌথ পরিবারের গল্প ভেতরে থাকা মানুষগুলোই জানে। এইরকম জটিলতাপূর্ণ পরিবেশে এসে কমলিকা যে মানিয়ে নিতে পারবে না আগে ভাগেই জানতো অরণ্য। হয়তোবা পারত মানিয়ে নিতে, কিন্তু অরণ্যই চায়নি। সে চেয়েছিল কমলিকাকে একটু আরাম, একটু স্বাচ্ছন্দ্য দিতে। নিজের মতো হাত পা ছড়িয়ে বাঁচা কি জিনিস জানে না মেয়েটা? ভালোবেসেছে যখন, স্বাচ্ছন্দ্য দেওয়াটাও যে তারই দায়িত্বের মধ্যে পড়ে। সে জানতো বাড়ির লোক একবার নিজস্ব ফ্ল্যাট কেনার কথা জানতে পারলে ঝড় বয়ে যাবে। কমলিকার কথা জানলে তো পরিস্থিতি। এই বাড়িতে বিয়ের কোণে মানে অভিজাত বংশের সুন্দরী, নিদেন পক্ষে সুশ্রী, ঘরোয়া। তার উপর বাড়ির নিজস্ব কিছু নিয়ম কানুন আছে। অরণ্য ভালো চাকরি করে, কাজে উপহারের নামে গয়নাগাটি, ইলেকট্রনিক্স, ফার্নিচার, দান সামগ্রী যেন দেবে, শুধুই দেবে। মেয়ে সন্তানের জন্ম দিয়েছ, দেবে না বললে চলবে? তার দিদিকেও এমন ভাবে ভরিয়ে দেওয়া হয়েছে, এতে নাকি ইজ্জত বাড়ে। সময়ের সঙ্গে সঙ্গে যৌথ পরিবার আরে বহরে বাড়লেও মানুষগুলোর ভাবনা চিন্তা সেই অতীতের পাতাতেই আটকে আছে। আজও সেখানে কোনো বদল আসেনি। সে চেয়ে চেয়ে দেখে সাবেকি রান্নাঘরে মা, জেঠিমা হাসি মুখে পঞ্চ ব্যঞ্জনের যোগান দিয়ে চলেছে। সঙ্গে ঝুনু পিসি আর কমল কাকা, কুটনো কাটা, শিলে পিষে মশলা বাটা, সে এক এলাহি আয়োজন। প্রতিদিন দুরকম মাছ, মাংস। মাঝে মধ্যে অরণ্যর মনে হয় এরা খাওয়ার জন্য বাঁচে, বাঁচার জন্য খায় না। চাকরি পাওয়ার পর পুরনো ধুলো ধোয়া ভরা রান্নাঘরকে আধুনিক সজ্জায় সাজাতে চেয়েছিল অরণ্য। মডিউলার কিচেন বানানোয় দক্ষ এক কোম্পানিকে ডেকেও ছিল বাড়িতে, কিন্তু মা জেঠিমার সম্মিলিত প্রতিবাদে সে ব্যবস্থা কার্যকর হয়নি। সে জানে উপহারের নামে দামি দামি শাড়ি, কাঁসা পিতলের দান সামগ্রী, গয়নাগাটি দেওয়া কমলিকার পক্ষে সম্ভব নয়। তাছাড়া বাড়িতে রাখার জায়গাও নেই। ছোট কাকুর বিয়ে উপলক্ষে পাওয়া দামি দামি আসবাবপত্র আজও স্টোররুমে ডাই হয়ে পড়ে আছে। দুজনে পুনেতে চাকরি সূত্রে কোনো কিছুই নিয়ে যায়নি, তবু বিয়ে মানে নতুন ফার্নিচার, নতুন ইলেকট্রনিক্স সামগ্রীর লিস্টি। কি যে হবে, কোথায় যে রাখবে কেউ জানে না। তার উপর সে চাকরি করে। চাকরিরতা বধূ যৌথ সংসারের পক্ষে হুমকি স্বরূপ। মা জেঠিমার মুখে তা বারবার শুনে এসেছে। উদাহরণস্বরূপ প্রতিবারই বাড়ির এক মেবাদিত্যম ছোট বধূটির কথা টেনে আনা হয়, আর কুমির ছানার মতো বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দেওয়া হয় কেন প্রথম থেকে এই সম্পর্কে তাদের পরিবারের সবার এত আপত্তি ছিল। চিরকাল ধরে চলে আসা নিয়ম প্রথমবারের জন্য ভাঙলেন ছোট কাকিমা। বড়লোকের সুন্দরী বিদুষী তরুণীটি যে বিয়ের আগেই বহুল পরিচিত সর্বভারতীয় পরীক্ষার রিটেন ক্র্যাক করে বসে আছে কেউ জানতো না। তিনিও কিছু মুখ ফুটে বলেননি। সুন্দরী তরুণী পাল্টি ঘর দেখে ঠাকুমা কাকার প্রেমে স্বীকৃতি দিলেও ঘুণাক্ষরেও ভাবেননি এই তরুণী চলতে থাকা এতদিনকার প্রথা ভেঙে যৌথ সংসার ছেড়ে বেরিয়ে যাবেন। বিয়ের পর কেন্দ্রীয় সংস্থা থেকে ইন্টারভিউয়ের মেল এলে কাকার সাহায্য নিয়ে তিনি পরীক্ষাস্থলে পৌঁছে ভাইবা দেন। যথারীতি পাশও করেন। পোস্টিং আসে পুনেতে। জানতে পেরে প্রতিবাদের ঝড় ওঠে, কিন্তু দক্ষ হাতে ছোট কাকা সেই ঝড় সামাল দেন। নিজেও ট্রান্সফার নিয়ে স্ত্রীর সঙ্গে পুনে চলে যান। আজও বাড়ির উৎসব অনুষ্ঠানে ছোট কাকা কাকিমা এলে অদ্ভুত এক শীতল ব্যবহার করা হয়। বুঝিয়ে দেওয়া হয় তোমরা অবাঞ্ছিত। ছোট কাকিমা আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী পরিবারের মেয়ে ছিলেন। তার সঙ্গে যদি এমনটা হয়, তাহলে মা বাবারা সাধারণ স্বভাবে ভীতু কমলিকার সঙ্গে এরা কি করতে পারে? ছেলের মুখে কমলিকার কথা শুনে চমকে তাকালেন চিন্ময়ী। মোটা মাইনের চাকুরিরত ছেলের জন্য ইতিমধ্যে তিনি সুন্দরী সুকেশী মেয়ে পছন্দ করে রেখেছেন। বনেদি পরিবার, পাল্টি ঘর,
দেবে থবেও ভালো, কিন্তু এখন এ কি বলছে ছেলে? গম্ভীর মুখে বললেন, বড় চাকরি করে তোর বোধ হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। ওই মেয়ে কি এই সংসারের উপযোগী? প্রাণমিতার ছবিটা দেখ, যেমন সুন্দরী তেমনই ঘরোয়া, এমএ পাশ করেছে হিস্ট্রিতে। বাবা বড় চাকরি করতেন, একমাত্র মেয়ে, তিনতলা বাড়ি, জমি, ভবিষ্যতে সব পাবি, বাধ্য থাকবে আমাদের। বিয়েটা তুমি করেই ফেলো না মা, এত হিসেব কষে ফেলেছই যখন। তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস? আমি না তোর মা হই? কোলে পিঠে করে কে বড় করলো তোকে? কে জাগলো রাত দিন? আমার কথা শোন, সামনাসামনি একবার দেখে আসবি চল প্রাণমিতাকে। ও মেয়ে কারোর পছন্দ না হয়ে যায় না। কিন্তু শেষ পর্যন্ত সবাই এই বিয়েতে রাজি হয়ে গেল। বলা ভালো, অরণ্যের অনমনীয় মনোভাব ওদের সবাইকে রাজি হতে বাধ্য করলো। দাদা আর আমি, বাড়ির দুটো ছেলে, বাড়ির ভবিষ্যৎ। আর এই বাড়িতে ছেলে মানে খুঁটি, খুঁটি ছাড়া কি কুড়ে ঘর হোক বা তিন মহলা প্রাসাদ, খুঁটি ছাড়া কি বাড়ির অস্তিত্ব টেকে? ইতিমধ্যে বেশ ভালো বুঝতে পারছিলাম অষ্টমঙ্গলা অবধি কমলিকার ওপর দিয়ে কি ধকল যাবে। সেন বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে একবার দেখতে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। অরণ্যর দিদিরা, জামাইবাবুরা, দাদা, বৌদি আর মা, সব মিলিয়ে গোটা 10 লোক। একতলা বাড়ি কমলিকাদের। এত লোকজনকে আপ্যায়ন করতে হবে দেখে কাকার মুখ গম্ভীর হয়ে গিয়েছিল। আর কাকিমা বারবার চেষ্টা করছিলেন কমলিকার বদলে যেন সে সুনন্দাকে পছন্দ করে। অরণ্যর পরিবারের সামনে সুনন্দার গুণকীর্তন যেন শেষই হচ্ছিল না। বাড়ির প্রত্যেকেই যে এমন একটা পরিবেশে ভীষণ অস্বস্তি বোধ করছিল, টের পাচ্ছিল অরণ্য। তাছাড়া কমলিকাও প্রথম থেকে চায়নি এভাবে বাড়িতে এসে দেখাশোনা হোক। এই বাড়িতে থাকে সে, বাড়ির পরিবেশ তার অজানা নয়। চেয়েছিল কোনো নামী রেস্তোরাঁয় আয়োজন হোক, তাতে অন্তত পারিবারিক সৌহার্দ্যের মুখোশটা বজায় থাকবে। এই টাকার পুরোটাই সে দেবে, কষ্ট করে হলেও। এই আত্মসম্মানের কারণেই কমলিকাকে আমার ভালো লাগে। কিন্তু পরিবারের মানুষজন, অরণ্যর প্রাচীনপন্থী পরিবার রেস্তোরাঁয় দেখাশোনার কথা শুনে হেসে উঠেছিল। তাদের বক্তব্য ছিল খুব স্পষ্ট, হোক না মেয়ের। কাকার বাড়ি গোত্রান্তর হয়ে আসবে তো এই বাড়ির, অর্থাৎ সেন বাড়ির বউয়ের পরিচয় নিয়ে বরণ করে আনার আগে কোন বাড়ির মেয়ে আছি দেখতে যাব না। একমাত্র স্বাভাবিক লেগেছিল সুনন্দাকে। অবশ্য সুনন্দার সঙ্গে অরণ্যর আগে থেকে আলাপ আছে কমলিকার সূত্রে। কমলিকার মতো সুন্দরী নয় হয়তো, কিন্তু উইটি মেধাবিনী মেয়েটিকে শারিকা হিসেবে তার দারুণ পছন্দ। একদিন রেস্তোরাঁয় বসে কমলিকার অলক্ষ্যে চুপি চুপি বলেছিল, যত তাড়াতাড়ি পারেন দিদিকে নিয়ে আমাদের বাড়ি থেকে পালান। ঘরে বাইরে খাটতে খাটতে বেচারির হাড় মাস কালি হয়ে গেল। কমলিকার কাকা প্লাস্টিকের সস্তা চেয়ারে বসে আমতা আমতা করে বললেন, এতদিন ধরে ভাইজির পড়াশোনা চালিয়েছি, আজ ভাইজি রোজগেরে হয়েছে, এই সংসারে একটা টাকাও দেয় না, কিন্তু আমিও সেজন্য কিছু বলি না। এতজনের মধ্যে একজন খাচ্ছে, তাতে আর আলাদা করে চাইবো কি? কিন্তু বিয়ের মতো বড় আয়োজন, প্রচুর খরচ, আমার মতো ছাপোষা মধ্যবিত্ত মানুষ দেবে কোত্থেকে? দেখছেনই তো আমার নিজেরও একটা মেয়ে রয়েছে। বড্ড হাসি পাচ্ছিল অরণ্যর। মানুষ যে দিনে দুপুরে এমন মিথ্যে বলতে পারে সত্যি তার জানা ছিল না। সংসার চালানোর খরচ বাবদ প্রত্যেক মাসে 20,000 কাকার হাতে তুলে দিতে হয় কমলিকাকে। ভালোবাসার সূত্রে অরণ্য জানে, এও জানে প্রতি মাসের ওই নির্দিষ্ট অঙ্কের টাকা হাতছাড়া হওয়ার ভয়ে কাকা কাকিমার মধ্যে একজনও চায় না কমলিকা এখনই বিয়ে করুক। নেহাত অরণ্যর সঙ্গে ভাগ্য জড়িয়ে গেছে তাই, নইলে যে কি হতো ভাবতে গিয়ে সেই মাঝে মধ্যে শিউরে ওঠে। মেয়ে চাকরি করে? অরণ্যর মা যেন আকাশ থেকে পড়লেন। কেন, আপনারা বুঝি কথাটা জানতেন না? অরণ্য বলেনি আপনাদের কাকার মুখ বেশ হাসি হাসি? আপনারা বড়লোক মানুষ, 2-5 টাকার দরকার নেই, আমাদের হলো গিয়ে গরিবের সংসার, সবার নিজস্ব রোজগার না থাকলে চলে? কটমটিয়ে তার দিকে একবার তাকিয়ে মা কমলিকার দিকে তাকালেন।
সুতির শাড়ি পরে বসে থাকা মেয়েটিকে আপাদমস্তক নিরীক্ষণ করে স্পষ্ট গলায় কেটে কেটে বললেন, তুমি কি ভাবছো বিয়ের পরেও কি চাকরি কন্টিনিউ করবে? এখনো দিদি এটা নিয়ে ভাবার সময় পাইনি, নরম গলায় বলল সুনন্দা। বুদ্ধিমতী মেয়ে, মনে মনে হাসলো অরণ্য। আমাদের সেন বাড়ির কিন্তু একটা ঐতিহ্য আছে, এই বাড়ির বউরা কেউ সেরেস্তায় গিয়ে কলম করে না, কেরানিগিরি করার দরকার পড়েনি এখনো অবধি। পিষে পিষে কথাগুলো বললেন চিন্ময়ী। চল অরণ্য। উঠে দাঁড়ালেন তিনি। অতিথি আপ্যায়নের জন্য কষ্ট করে কমলিকা মিষ্টি সিঙ্গারা এনেছিল, আম কাঠের টেবিলে সেগুলো না ছোঁয়া অবস্থাতেই পুড়েই রইল। তুমি যাও মা, আমি কিছু খাই, বলল অরণ্য। অনেক কষ্ট করে ওরা আয়োজন করেছেন। সবাই পায়ে পায়ে বেরিয়ে গেল। স্টার্ট দেওয়ার শব্দ শোনা গেল, ধোঁয়া উঠল খানিক। দীর্ঘশ্বাস ফেলে একটা সিঙ্গারা তুলে নিল সে। স্পষ্ট বুঝলো যুদ্ধের দামামা বেজে গেছে। একদিকে পুরো পরিবার, আরেকদিকে সে একা। খানিকটা সময় পেরিয়ে বাড়িতে ফিরে দেখলো সে প্রত্যেকের মুখ অস্বাভাবিক গম্ভীর। কেউই বোধহয় অরণ্যের এহেন অধঃপতন মেনে নিতে পারছে না। নতুন করে বোঝানোর আর চেষ্টা করেনি সে, যেন জানতো এই কেবল সময় নষ্ট, কোনো লাভ হবে না। রাত্রিবেলা মা দিদি তার ঘরে এলো। বোঝানো পাল্টা বোঝানোর পালা চলল খানিক। অনমনীয় মনোভাব দেখে বুঝলো বোধহয় তীর হাত থেকে বেরিয়ে গেছে, আর ফিরবে না। বিয়ের আয়োজন চলতে লাগলো নিরানন্দ ভাবে। সেন বাড়ির আয়োজন, উদ্যোগে বিন্দুমাত্র উৎসাহ চোখে পড়ল না। বিয়ের দিন পার্লারে অরণ্যের দিদির কথায় যখন তার সঙ্গে সাজতে গেল কমলিকা, তখন এক মুহূর্তের জন্য হবু কনের গলা শুনবে বলে ফোন করেছিল সে। স্পষ্ট শুনতে পেল দিদি বলছে, এমন সুসজ্জিত পার্লারে এসেছো কখনো? আমার বন্ধুরা নিজস্ব, চারটা দেখ একবার। আর পাশের অঙ্কগুলো, ভাইয়ের টাকা ছাড়া নিয়মিত অ্যাফোর্ড করার মতো যোগ্যতা আছে তো? কি দেখে যে ভাই তোমাকে পছন্দ করলো। ফোনটা নামিয়ে রাখলো অরণ্য। কারুকাজ করা দামি পাঞ্জাবিতে হাত বুলিয়ে বসে রইল চুপচাপ। ভীষণ রকমের খারাপ লাগছিল তার। বিয়ে মানে তার কাছে দায়িত্ব নেওয়া, ভাত কাপড়ের নয়, সম্মানের, ভালোবাসার, আগলে রাখার। সে কি পারবে কমলিকার সম্মান রক্ষা করতে, আগলে রাখতে? ভালোবেসে কখনো কি কেউ কাছে টেনে নেবে তাকে? বদলাবে এই সংসারের চেনা চালচিত্র? আত্মনির্ভর ছোট কাকি এত বছরে যে পরিবর্তন আনতে পারেনি, পারবে কি কমলিকা দূরত্ব ঘোচাতে, চিন্তাধারায় বদল আনতে? জানে না সে, তবে আশা তো করতেই পারে। সাদামাটা বিয়ের আয়োজন দেখে আত্মীয় স্বজনদের মধ্যে ফিসফিস গুজগুজ হলেও অনন্যর সামনে দাঁড়িয়ে শক্তভাবে কেউ কিছু বলতে পারেনি। যেখানে বাড়ির ছেলে শক্ত, সেখানে মেয়েটির জন্য পরিবেশ আপনা আপনি সুন্দর হয়ে ওঠে। কান্না বড় সংক্রামক, তাই যাওয়ার সময় জল এলো কমলিকার চোখে। চোখের পাতা ভিজলো অরণ্যর। কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়লো সে। ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় সমস্ত আত্মীয় স্বজনের মাঝে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলল অরণ্য, ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিজেও নিজেরটা নিতে পারবে দিব্যি, কিন্তু এই অচেনা পরিবেশে একদল অচেনা মানুষের মাঝে তোমায় ভালো রাখার দায়িত্ব নিলাম আজ থেকে। শপথ নিলাম যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার। আত্মীয় স্বজনদের মধ্যে আবারও গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেল। সেন বাড়ির উত্তর প্রজন্মের একই রূপ। হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠল চিন্ময়ীর। তবে কি আজ থেকেই ছেলে? সোফায় হাতল ধরে বসে পড়ল সে। ছুঁচ পড়লেও শোনা যায় এমন নিস্তব্ধ পরিবেশ। তার মধ্যে হঠাৎ করে হাততালি দিতে লাগলেন ছোট কাকিমা। হেসে বললেন, এতদিনে এই বাড়ির একটা ছেলেকে দেখলাম যার মেরুদণ্ড সোজা, একজন উপযুক্ত মানুষের মতো বউয়ের পাশে দাঁড়িয়েছে, তার ভালো মন্দ খেয়াল রাখার শপথ নিয়েছে। সহ্য করতে পারেন না চিন্ময়ী, উঠে দাঁড়ান, সোজা এগিয়ে যান সেন বাড়ির উদ্দিষ্ট কুমির ছানা ছোট বউয়ের দিকে। তর্জনী তুলে বলেন, দেখো ছোট, ভালো মুখেই বলছি, আমাদের ব্যাপারে তুমি অন্তত নাক গলিও না। বিয়ের পর থেকে নিজের স্বামীকে তো ট্যাকে গুজে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ, এখন আমার সোজা সরল ছেলেটাকেও উল্টোপাল্টা বুঝিয়ে। এতদিন নিজে যা করেছো বেশ করেছো, আমরা কখনোই সেই নিয়ে তোমাকে কিছু বলতে যাইনি। তুমিও এখন থেকে আমার পারিবারিক ব্যাপারে কিছু বলতে এসো না। যৌথ পরিবারে আবার এমন আলাদা আলাদা পারিবারিক বিষয় হয় নাকি? আপনারা যে সেদিন দেখতে গিয়ে বললেন
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভরা মজলিসে সুনন্দা যে এমন কিছু বলে বসবে ঘুণাক্ষরেও আজ করতে পারেনি কমলিকা। সে চেষ্টা করলো থামানোর, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। দামি গরদ পরা ভারী চেহারার একজন আতিয়া গম্ভীর মুখে বলে উঠলেন, বা বা মেজ বউ, ছেলে তো দেখছি একেবারে উপযুক্ত স্ত্রী পছন্দ করেছে। শ্লেষের সুরে বললেন মেজ পিসিমা, যা একখানা কথা বলেছ ছর্দি। বোনের মুখের ভাষা শুনেই বোঝা যাচ্ছে মেয়ে কালে কালে কি রূপ দেখাবেন। আর চিন্তা রইল না বৌমা, তোমাদের যৌথ পরিবার ভাঙলো বলে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে সবই ভেঙে পড়ে পিসিমা। বড় বড় রাজতন্ত্র ভেঙে পড়েছে, এ তো সামান্য যৌথ পরিবার। হাসলেন অরণ্য। অরণ্য এই প্রজন্মের ছেলে, বুঝদার, বুদ্ধিমান। সে যেমন নিজের পরিবারকে ভালোবাসে, তেমনি প্রিয়তমাকে আগলাতেও জানে। হঠাৎ ঘরে ঢুকে এলেন প্রবীণ আলোকেশ বাবু। ফর্সা টকটকে রঙের সঙ্গে সাদা ধুতি পাঞ্জাবি যেন মিশে গিয়েছে। হাতে আংটি, গলায় মোটা সোনার চেন, চোখে মুখে অটল গাম্ভীর্য। জ্যাঠামশাইকে হল ঘরে ঢুকতে দেখে যেন স্তব্ধ হয়ে গেল ঘরের প্রতিটি কোণ। অসম্ভব ব্যক্তিত্ব ব্যঞ্জক স্বরে বলে উঠলেন, মেয়েলি আড্ডায় এ বাড়ির কোনো পুরুষ প্রবেশ করে না, কিন্তু এত গোলমালের হচ্ছে যে আমায় বারমহলের আড্ডা ছেড়ে আসতে হলো। সেন বাড়ির জন্য এ বড় লজ্জার দিন। তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করো তোমরা, নতুন বউয়ের হাতে খাবে বলে কর্তা ব্যক্তিরা অপেক্ষা করছে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো কমলিকার। সবার অলক্ষ্যে অরণ্য হালকা করে চাপ দিল হাতে, যেন বুঝিয়ে দিল, যতই যাই ঘটে যাক না কেন আছি তোমার পাশে। বলা বাহুল্য, বৌভাতের অনুষ্ঠান এরপর আর তেমন একটা জমেনি, তবে জৌলুস ছিল চোখ ধাঁধানো। সেন বাড়ির অনুষ্ঠান বলে কথা, জৌলুস না থাকলে চলে? বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার সময় কমলিকার কানে কানে সুনন্দা বলে গেল, একটা ভুল বাড়ি ছেড়ে আরেকটা ভুল বাড়িতে এসেছিস দিদি, খুব সাবধানে থাকিস। মানুষেরা সহজ নয়, তবে মানুষটা ভুল পছন্দ করিসনি, এই যা সান্ত্বনা। আসছি অরণ্যদা। হঠাৎই ভিড়ের মাঝে হাত দুটো ধরে ফেলে সুনন্দা। জন্মের প্রথম কয়েকটা বছর ছাড়া আমার দিদিটা একটুও সুখ পায়নি, দেখো ওকে। যেন যৌথ পরিবার টিকিয়ে রাখার তাগিদে বাকি জীবনটাও বেচারির দুঃখেই না কেটে যায়। দিন দুয়েক বাদে এক মনে লুচি বেলছিল কমলিকা। বাড়িতে মানুষ তো কম নয়। লুচি ভাজতে ভাজতে চিন্ময়ী বলে উঠলেন, বিয়ে কিন্তু হয়ে গেছে বৌমা, কথাটা মনে আছে তো? নানা কথা হয়েছে এই কদিনে, কোনটা উনি বোঝাতে চাইছেন বুঝতে পারলো না সে। দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। দেখতে গিয়ে বলেছিলাম সেন বাড়ির বউরা পরের গোলামি করে না, তা চাকরি ছাড়বে কবে? চাকরি তো ছাড়তে পারবো না মামুনি, অনেক কষ্টে চাকরিটা অর্জন করতে হয়েছে, তার জন্য অনেক পড়াশোনা, এক্সাম। নিচু স্বরে কথাগুলো বলে লুচি বেলতে লাগলো কমলিকা। সে বুঝেছে স্পষ্ট কথা বলার জন্য সংসারে খানিক সমস্যা হলেও অস্পষ্ট কথা আরো বেশি জটিলতা ডেকে আনে। এই তো দুদিন মাত্র হলো সেন বাড়ির বউ হয়ে এসেছো, এখন থেকে আমার মুখের উপর কথা বলা শুরু করে দিলে। বলতে গিয়ে থমকে যান চিন্ময়ী। নিজের পেটের ছেলে যদি মায়ের কথা শোনে তখন পায়ের নিচের মাটি শক্ত থাকে, কিন্তু ছেলেই যদি বিরূপ হয়, বউয়ের কথায় উঠে বসে, তখন কিছু বলার আগে অনেকখানি সাবধানতা অবলম্বন করতে হয়। চিন্ময় নীরবতায় ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মাথা নিচু করে লুচি বেলতে লাগলো কমলিকা। সে যেন জানে ঝড় আসবে, তাই প্রতিরোধ গড়ার জন্য ভেতরে ভেতরে সে নিজেকে প্রস্তুত করতে লাগলো। কিন্তু এই মুহূর্তে ঝড়ের মোকাবিলা করতে হলো না তাকে। অদ্ভুত রকম শান্ত ছিল সেদিনের সন্ধে। কোনো রকম কথা বলল না কেউ, বসলো না কোনো বিচার সভা। যেটা অবধারিত বলে ধরে রেখেছিল সে, দেখলো চারপাশের সবকিছু স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল অসঙ্গতি নেই, কোনো শাসনের বেড়াজাল নেই। ড্রয়িং রুমে সবার জন্য চা পকোড়া পরিবেশন করা হলো, টিভিতে নিউজ চললো, রাতে রান্নার আয়োজন শুরু হলো। অবাক কমলিকাকে আরো খানিক অবাক করে অফিস থেকে ফিরে অরণ্য বলল, চলো ঘুরে আসি দুজনে। তোমার তো আইসক্রিম খেতে ভালো লাগে, অনেকদিন একসঙ্গে আইসক্রিম খাওয়া হয়নি, যাবে? আর তো মাত্র 7 দিন ছুটি, এরপর তো তোমাকেও অফিসে জয়েন করতে হবে। চোখে আশার আলো খেলে যায়। সত্যি কতদিন নিজেদের মতো করে সময় কাটায়নি তারা দুজনে। বিয়ে, বউ ভাত, একের পর এক দায়িত্ব পালনে নিজেদের কথা ভুলেই গেছিল। তবু শান্ত গলায় বলে কমলিকা, কিন্তু মামনি, মামনি কি রাজি হবে?
মাই তো বলল অফিসে ফোন করে। চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সুন্দর করে সেজে গুজে অরণ্যর সঙ্গে বেরিয়ে গেল কমলিকা। আইসক্রিম হয়তো ছোট, কিন্তু একসঙ্গে ঘুরে বেড়ানো সময়টা বড্ড দামি। বাড়ির ছোট বউ বাপের বাড়ি গেছে, অনেকদিন ভাই ভাই বউয়ের সঙ্গে ভালো করে কথাবার্তা হয় না। এই অজুহাতে যথারীতি অরণ্য সঙ্গে গেছে। বউ বৌমাও ছেলেকে নিয়ে বাপের বাড়ি। ড্রয়িং রুমে এখন চার মাথা একত্র। গম্ভীর মুখে চিন্ময়ী বলেন, বৌমা তো চাকরি ছাড়তে চাইছে না। আজ স্পষ্ট ভাষায় বলল মুখের উপর। অরণ্য এ ব্যাপারে কিছু শুনতে রাজি হবে বলে মনে হয় না। কি করবেন কিছু ভেবেছেন দাদা? একে তো ওই ছোট লোক ঘরের মেয়ে, প্রথম থেকেই আমার পছন্দ ছিল না, তার উপর কিনা মুখে চোপা করে বলে চাকরি ছাড়বো না। পড়াশোনা করে এক্সাম দিয়ে চাকরি পেতে হয়েছে। মেয়েটা ছোট লোক ঘরের হতে পারে, কিন্তু মাইনেটা প্রতি মাসে 50,000, অঙ্কটা খুব কম লাগছে কি? কি বলছো তুমি? নীলিমা অবাক হয়ে অলোকেশের দিকে তাকান। সেন বাড়ির একটা মান সম্মান নেই? অলোকেশ চোখ নামালেন না। বুঝলেন, বাড়ির কর্তা হিসেবে পরিবারের প্রত্যেকের নজর তার দিকে স্থির হয়ে রয়েছে। থামলেন, ঠান্ডা গলায় বললেন, মনে রেখো, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। ছোট বৌমা একটা কথা একদম ঠিক বলেছে, সময় বদলাচ্ছে। বদলাচ্ছে মানুষের চিন্তাধারা। যৌথ সংসারের বেড়াজাল মানুষের কাছে ক্রমশই অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। আমাদেরও বয়স বাড়ছে, সংসারে আয়ের উৎস বাড়ানো প্রয়োজন। আতিথেয়তা, লোকলৌকিকতা বজায় রাখতে প্রতি মাসে কত খরচ তা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। তা বলে সেন বাড়ির বউ ব্যাগ দুলিয়ে অফিসে যাবে? চিন্ময়ী বরের দিকে তাকালেন। পুলকেশ মাথা নিচু করে বসে। তাহলে সেদিন ছোট বউ কি দোষ করেছিল? সেদিন বাবা মা দুজনেই বেঁচে ছিলেন, পরিস্থিতি আলাদা ছিল। আবারও গলা খাকরান অলোকেশ। ছোট বৌমা ব্যক্তিত্বময়ী, নিজের রোজগারে টাকার গুরুত্ব বুঝতো, সংসারের থেকে নিজের শখ শৌখিনতাকে বেশি প্রাধান্য দিত। সর্বোপরি তার জন্ম একটা উচ্চবিত্ত পরিবারে হয়েছিল, যাদের সঙ্গে আজও সুসম্পর্ক বজায় আছে। যে কোনো বিপদে এখনো তারা সাহায্য করতে রাজি। তাই বাবা মা সংসার ভাঙার ভয় পেয়েছিলেন। কে না জানে স্বাধীনতার স্বাদ খুবই সংক্রামক। সেখানে কমলিকা। অস্বস্তিকর প্রশ্নটা হাওয়ায় ঝুলে রইল। দুটো কিটক্যাট সানডে অর্ডার দিয়ে মুচকি হাসলো অরণ্য। কি মনে হচ্ছে সংসার বোধহয় এতটাও খারাপ জিনিস নয়? তা হানিমুনে কোথায় যাবে ভেবেছো কিছু? শুধু দুজনে, একান্তে। সেনবাড়ির নিয়মাফিক ট্রে জুড়ে রকমারি ফল মিষ্টি তত্ত্ব সাজিয়ে অষ্টমঙ্গলার ছেলে বৌমাকে কমলিকার কাকার বাড়ি পাঠালেন চিন্ময়ী। তেলতেলে ভঙ্গিতে হেসে বললেন, এই সেনবাড়ির একটা অন্যরকম আভিজাত্য আছে বুঝলে। জিনিসগুলো ভালো করে দেখে নাও। শাড়ি পাঞ্জাবিটা অনেক দাম দিয়ে নিজে পছন্দ করে কিনেছি। টাকা আসে যায়, কিন্তু আভিজাত্য অনেক বছর ধরে পরিশ্রম করে অর্জন করতে হয়। ভালো কথা, তোমার বোনের জন্য খামে আলাদা করে টাকা দিলাম, সঙ্গে টয়লেট সেট। টাকাই দেওয়া ভালো, বাড়ির লোকজনের কাজে লাগবে। গিয়ে দেখলাম তো অবস্থা, পলেস্তারা খসা দেওয়াল, বাথরুমে টাইলস নেই। মাথা নিচু করলো কমলিকা। এগুলো বুকে বড্ড লাগে, কিন্তু উত্তর দেওয়া যায় না। কাকা সংসার চালানোর নামে তার কাছ থেকে মোটা টাকা নিত ঠিকই, কিন্তু ওই বাড়িতেই যে বেড়ে ওঠা, পড়াশোনা, নিজেকে বুঝতে শেখা, মানুষগুলোর নামে এমন কিছু শুনতে বড্ড খারাপ লাগে। বৌমার মুখের অবস্থা দেখে বেশ তৃপ্তি লাগলো চিন্ময়ীর। সেদিনের পর থেকে শ্রদ্ধেয় ভাসুরের ওপর বিরূপ হয়ে আছে তার মন। যে স্বাধীনতা তিনি এত বছরেও পেলেন না, এই মেয়ে দিব্যি সময় বদলের দোহাই দিয়ে পেয়ে গেল। তিনি কি কম শিক্ষিত ছিলেন, নাকি কম যোগ্য? সে যুগে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে MA ফার্স্ট ক্লাস। কম চাকরির সুযোগ এসেছে জীবনে। শ্বশুর মশাই ইন্টারভিউ লেটারগুলো ছিঁড়ে ফেলতেন আর চেঁচিয়ে চেঁচিয়ে পাড়া প্রতিবেশীদের শুনিয়ে বলতেন, ওম সোহা। এই জন্যই মেয়েদের অতিরিক্ত শিক্ষা আমি পছন্দ করি না। নেহাত সুন্দরী আর প্রকৃত ফর্সা বলে তুমি সেন বাড়ির বউ হয়ে আসতে পেরেছ। মাথা নিচু করে সবটাই দেখতেন পুলকেশ। বউয়ের হয়ে বাবার সামনে কোনোদিন কিছু বলেননি। অথচ অরণ্য দিব্যি সবার সামনে বলল, এ বাড়িতে তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। আগলে রাখা? আগলে রাখা অত সহজ নাকি? গলায় মধু ঢেলে বললেন চিন্ময়ী, টাকাটা কিন্তু বোনের হাতে দিও মনে করে। দিনকাল তো ভালো নয়, এখন থেকে খানিক সঞ্চয় করা ভালো। যা মুখ ওই মেয়ে, দায়িত্ব নিতে কেউ এগিয়ে আসে কিনা দেখো।
তোমাদের যুগে তো শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলেই হয় না, সারা জীবন আগলে রাখার অঙ্গীকারও নিতে হয়। সবাই তো আর আমার ছেলের মতো বোকাশোকা নয় যে মাথায় হাত বুলিয়ে। তোমার পূজনীয় কাকিমা তো আবার ওই টরটরি মেয়েকে আমাদের ঘাড়ে গছাতে চাইছিলেন। অবশ্য তুমিও বাপু যা দেখলাম কম যাও না। থেমে গেলেন চিন্ময়ী। অভিজ্ঞ চোখজোড়া ঠাউর করে নিয়েছে ছেলে আসছে গাড়ির চাবি হাতে। সোনরু, সবকিছু যত্ন করে গুছিয়ে দিয়েছি, প্রণাম করে কাকি শাশুড়ির হাতে দিস। সেন বাড়ির একটা সম্মান আছে তো। গলায় কৃত্রিম দুঃখের ভাব ফুটিয়ে বলে ওঠেন, না, হবে না কোনো জামাই ষষ্ঠী, না কেউ করবে আদর। চৌপর রাত দিন শ্বশুর বাড়ি, চৈত্র হোক কিংবা ভাদর। মা প্লিজ, যাওয়ার সময় এসব কথা না তুললেই নয়। তুমি তো আমার মা ছিলে এতদিন, এখন থেকে না হয় ওরও মা হয়ে উঠতে চেষ্টা করো। কোনোদিন তো মায়ের আদর পায়নি কমল। সামান্য থামে সে। কমলকে মেনে নেওয়ার চেষ্টা করো মা, ও কিন্তু খুব ভালো মেয়ে। সেনবাড়ির ভবিষ্যৎ বাটন তো দুই বউয়ের হাতে তুলে দিতে হবে। দুই বউ বলেছিস ভালো, শ্লেষের সুরে বললেন চিন্ময়ী। বউ আমাদের একটাই, রমন্যা। অভিজাত পরিবারে না জন্মালে, না বড় হলে সেই পরিবারের আদব কায়দা শেখা যায় না। কমলিকা তো জন্মেছে গরিবের ঘরে, বড় হওয়ার সময়ও কোনো আদব কায়দা শেখেনি। ওসব পারবে না। আমাদের অভিকের বউ রমন্যা আছে তো, ভবিষ্যতে ওই সব সামলে নেবে। বিয়ের সময় গিয়েছিলি তো বাড়িতে, কত বড় বাড়ি, কেমন আদর আপ্যায়ন। পড়াশোনা সে কি কিছু কম? সে তো বাড়ির নিয়ম মেনে ঘরেই রয়েছে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধাক্কা খেতে খেতে 10টা 5টা চাকরিতে ছোটেনি। কমলিকা চোখ ভর্তি জল, সেদিকে নিশ্চুপে একবার তাকালো অরণ্য। তা কেন মা, ধাক্কা খাবে কেন কমলিনী? বাড়ির গাড়ি তো রয়েছে, ওকে না হয় অফিসে ড্রপ করে দেবে। একটা গাড়িতে তোরা অফিস যাস, একটায় রনি স্কুলে যায়, ওর জন্য নিশ্চয়ই বাচ্চাটা বাসে চেপে স্কুলে যাবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালো অরণ্য। চলো কমল। শব্দ করে গাড়ি বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল একরাশ ধোঁয়ার মন খারাপ। অবাক হয়ে সেদিকে খানিক তাকিয়ে রইলেন চিন্ময়ী। বিশ্বাস করতে সময় লাগলো বেশ। ছেলে তাকে একবারও 80 পর্যন্ত বলল না। চলে গেল দিব্যি। রান্নাঘরে ঢুকে অন্যমনস্ক ভাবে কৌটায় রাখা খাবার দাবার গুলো নাড়াচাড়া করছিলেন চিন্ময়ী। এমন সময় রমনা মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল, কাকিমা, এটা কি আমার সঙ্গে ঠিক হলো? আমি না এই সেন বাড়ির বড় বউ। কি হয়েছে মা, তোমায় কে কি বলেছে? চিন্ময়ী অকারণে সহানুভূতিশীল হয়ে ওঠেন। কেউ কিছু বলেনি বলে তো আর এমন নয় বাড়িতে চলতে থাকা নাটকের কথা কানে আসবে না। আপনারা তো এতদিন ধরে সেনবাড়ির নিয়ম কানুন নিয়ে এত গর্ব করে এসেছেন, অথচ ছোট বউ শুনলাম দিব্যি আপনাদের মুখের উপর ঝামা ঘষে সবার সামনে দিয়ে চাকরি করতে চললো। এখন আপনাদের ওই ফাঁপা মান সম্মান গেল কোথায়? খালি আমার বেলায় কি সব নিয়ম ছিল, নাকি ইতিমধ্যে নিজের ছেলের বউয়ের টাকার অঙ্ক দেখতে শুরু করে দিয়েছেন? বিরক্তিতে মুখ বাঁকালেন চিন্ময়ী। আমাকে না বলে কথা বরং তোমার শ্বশুর মশাইকে গিয়ে জিজ্ঞেস করো। আমাদের কথা কি কেউ শোনে? না শোনার কথা ভাবে। বাড়ির যাবতীয় সিদ্ধান্ত তিনিই নেন। পৌঁছে ট্রে ভরা উপহার সামগ্রী কাকিমার হাতে তুলে দিতে বাড়ির পরিবেশ একটু যেন হালকা হলো। সুনন্দার হাতে টাকা ভরা খামটা তুলে দিয়ে হাসি মুখে বলল কমলিকা, পছন্দ মতো কিছু কিনে নিস কিন্তু। এখন আর জামা কাপড় কিনে কি করবো দিদি ভাই, সামনেই সব কম্পিটিটিভ এক্সাম। টাকাটা বেশ ভালোই হলো। এক্সাম ক্র্যাক করার জন্য একটা কোর্স কিনবো ভাবছিলাম, কিনে ফেলবো। আর শিউলির বাড়ি থেকে এই মাসে টিউশনি টাকাটা পেলেই ফর্ম ফিল আপটা সেরে নেব। বুঝলি তো দিদি ভাই, মোটামুটি একটা চাকরি পেয়ে গেলে আর এই দিনগত পাপ ক্ষয় নিয়ে চিন্তা করতে হবে না। বড় বড় কথা শিখেছিস তো এই কদিনে। বিয়ে হয়েছে বলে কি আমি আজ থেকে তোদের কাছে পর হয়ে গেছি, যে একেবারে পড়াশোনা ছেড়ে চাকরির পেছনে হন্যে হয়ে দৌড়াচ্ছিস? এখন আরো ডিগ্রি বাড়া, মন দিয়ে পড়। জানিস তো মাইনের অঙ্ক ডিগ্রির সঙ্গে সঙ্গে বাড়ে। অতীত পেরিয়ে এসেছে দিদি ভাই, এখন আর শিক্ষাগত যোগ্যতা দিয়ে চাকরি মেলে না, তাই কলেজ ইউনিভার্সিটির আসনও ফাঁকা যায়। এখন যদি ভালো কোনো প্রশিক্ষণমূলক কোর্স করা যায় কিংবা কম্পিটিটিভ এক্সামের ট্রেনিং নিয়ে মোটামুটি একটা চাকরিও ক্র্যাক করা যায়, তবেই ভবিষ্যৎ নিয়ে তেমন একটা চিন্তা থাকে না। প্রাইভেট জবে টাকা আছে কিন্তু ভরসা। তুই যদি এখনো বসে বসে উচ্চশিক্ষার জন্য ট্রেনিং নিতে যেতিস, তাহলে কি বেতনের চাকরি জুটতো, নাকি সংশয় এতটা সাহায্য করতে পারতিস? এতদিন তো চলো নির্ভরশীলতা ভাঙিয়ে।
এবার যে নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে দিদি ভাই। ফেরার পথে বাজার দেখে গাড়ি থামিয়ে দুরকম মাছ মাংস কিনে নিয়েছিল অরণ্য। তত্ত্ব হিসেবে মিষ্টি ফল তো সঙ্গে আছেই। বেশ একটু লজ্জা লাগলেও মনে মনে কমলিকা অরণ্যের বিচক্ষণতা তারিফ না করে পারেনি। মনে মনে সেও জানতো বাড়িতে নতুন জামাই আসার খুশিতে কাকিমা মোটেই তেমন কিছু আয়োজন করবে না, বরং মাস গেলে অতগুলো টাকা হাত থেকে চলে যাওয়ার দুঃখে, তার উপর নিজের মেয়েকে এমন একটা স্বার্থহীন ছেলের সঙ্গে বিয়ে না দিতে পারার অশান্তি, কে জানে ও বাড়িতে গিয়ে কি পরিবেশে দেখতে হবে। চায়ের কাপ হাতে ভেতরে ঢুকে এলো অরণ্য, পেছন পেছন সাজানো মিষ্টির থালা হাতে কাকিমা। দেখে বড় লজ্জা হলো কমলের। শেষে কিন্তু তাদের আনা তত্ত্বের নোনতা মিষ্টি এগলেস কেক দিয়ে জামাইয়ের প্লেট সাজিয়ে দিল কাকিমা। এত কি গরিব হয়ে গেছে কাকা? দুটো মিষ্টিও নতুন জামাইয়ের জন্য দোকান থেকে আনতে পারতো না? কিন্তু বললেই অশান্তি শুরু। সে দেখলো অরণ্য ইতিমধ্যেই ডান হাতের সদ্ব্যবহার শুরু করেছে। হেসে বলল, কাকিমা, আসলে এসব সাধারণ দোকানের মিষ্টি খাওয়ার তো অভ্যেস নেই তোমাদের, তাই আর দিলাম না। তুমি নিশ্চয়ই নামি দোকানের মিষ্টি ছাড়া মুখে তুলতে পারো না। তেমন কোনো বিষয় নেই কাকিমা, পড়াশোনার জন্য হস্টেলে থাকতে হয়েছে বেশ কিছু বছর। সেই দিনগুলোই অখাদ্যত পাত ভেসে যাওয়া ডাল আর অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন পিসের মাছ খেয়েছি যে এখন সব রকম অভ্যেস হয়ে গেছে। মিষ্টি আর এমন কি, ক্ষীর ছানা থাকুক বা নাই থাকুক, চিনি থাকা বাধ্যতামূলক, নইলে তা মিষ্টি হয় না। সুগার ফ্রি টি হলেন প্রহ্লাদ কুলে দৈত্য, মুখে দিলেই চিত্তির, গেলাও যায় না ফেলাও যায় না। কি বলেন শালি সাহেবা? সুনন্দা হেসে ফেলে। সেই হাসির রেশ ছড়িয়ে যায় অরণ্যর ঠোঁটে। হাসলেন না কেবল কাকিমা, তার গম্ভীর মুখ আরো একটু গম্ভীর হয়ে ওঠে। কিন্তু বাড়িতে আসা নতুন জামাইয়ের সঙ্গে ভদ্র ব্যবহার করাই রীতি। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে যাই, দুপুরে রান্নাগুলো সেরে ফেলি বলে বাতাসে কথা ভাসিয়ে বিদায় নিলেন। বুঝলেন শালিজি, আপনার কথা বাইরে থেকে শুনছিলাম, একেবারে বাস্তববাদী অভিজ্ঞতা। হ্যাটস অফ। অদৃশ্য টুপি খোলার ভঙ্গি করে নিচু হয়ে বাও করলো সে। কেন যে সবাই এভাবে ভাবতে পারে না, খালি উচ্চশিক্ষার পেছনে দৌড়ে মরে, মাঝখান থেকে চাকরি পাওয়ার প্রাইম বছরগুলো নষ্ট হয়ে যায়। এই বয়সে দাঁড়িয়ে এমন বাস্তববাদী চিন্তাধারা খুব একটা দেখা যায় না। মোগাম্বো খুশ হুয়া, বহুত খুশ। কিন্তু হঠাৎ শালিজি কেন? আমি তো কখনো আপনার সামনে দাবি করিনি যে আমার পার্লেজি খেতে দারুণ লাগে। উইট আর সেন্স অফ হিউমারের ককটেল। এই জন্যই তোমায় এত ভালো লাগে। লাভ ইউ শালিজি। এমন খাপ খোলা তলোয়ারের মতো বোন বাড়িতে থাকলেও তোমার দিদিটি যে কেন কিছু শিখতে পারলো না কে জানে। বিয়ের আগে একটু ট্রেনিং তো দিতে পারতে, ইন্টারমিডিয়েট টুকু অন্তত পাশ করে থাকতো। বিয়ের পর থেকে দেখছি খালি পুরোনো দিনের ফিল্মের নিরূপা রয়ের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদে। তোমার কথা বলো, আমি একটু দেখে আসি। কাকিমা হয়তো একা হাতে রান্নাঘরের সবকিছু সামলাতে পারছে না। অস্বস্তিকর প্রশ্ন এড়াতে রান্নাঘরকে সবচাইতে নিরাপদ আশ্রয় বলে মনে হয় কমলিকার। জীবন থেকে পালালে চলে না রে দিদি ভাই। হঠাৎ অদ্ভুত শান্ত হয়ে যায় সুনন্দার গলা। জিজু, আপনি কিন্তু সবার সামনে দায়িত্ব নিয়েছিলেন দিদিকে আগলে রাখার। আমাকে নিজের দায়িত্বের কথা কাউকে স্মরণ করাতে হবে না। যেদিন দেখবো জল একেবারে মাথায় উঠছে, সেদিনই ফ্ল্যাটে শিফট করে যাব। সে তোমার দিদি যতই একসঙ্গে থাকার জন্য কান্নাকাটি করুক, মানুষ আগে তারপর নিয়ম। অবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে থাকে কমলিকা। এত দৃঢ়তা অরণ্যর মনে, তাকে ভালো রাখার এত তাগিদ। এমন দৃঢ়চেতা কবে হতে পারবে সে? দুপুরের সিরিয়ালগুলো রিপিট টেলিকাস্ট দেখা নীলিমার অনেক দিনের বদ অভ্যেস। দুপুরে খেয়ে উঠে ভাত ঘুম দেওয়া কোনোদিনই পছন্দ করেন না অলোকেশ। সাধারণত বাড়ির ড্রাইভার ভাত নিয়ে যায়, নইলে ব্যবসার কাছ থেকে খানিক ফুরসত পেলে ভাতটুকু বাড়িতে এসে তরিবত করে খেয়ে যান। শুধু তো ট্রান্সপোর্টের ব্যবসাই নয়, সুদের ব্যবসাও আছে তার। সন্ধেবেলা বাইরের ঘরে কাগজপত্র নিয়ে বসেন। কত অভাবী দুস্থ মানুষ সাধের গয়নাগাটি দলিলপত্র নিয়ে টাকা কর্জ করে। প্রথম প্রথম বলেছিলেন নীলিমা, এ কি ভালো, আমাদের তো অভাব নেই, এ ব্যবসা তুমি ছেড়ে দাও। বাড়ির বউ বাড়ির মতো থাকবে, আর কখনো যেন পুরুষ মানুষের কাজকর্ম নিয়ে মতামত নিতে না দেখি। সেই থেকে চুপ হয়ে গেছেন নীলিমা। দাপুটে স্বামীর কারণে তারও দুপুরের ঘুমের বদ অভ্যেস নেই। কিন্তু সারা সকাল রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে সবার পছন্দের রান্না করার পর দুপুরে কোমরটায় বেশ ব্যথা হয়। শরীরে এলিয়ে এসির আরামে বসে চলমান পারিবারিক কুট কাচালি উপভোগ করতে মন্দ লাগে না।
এইটুকু সময় নীলিমার একান্ত নিজস্ব, কিন্তু আজ তার ব্যত্যয় হলো। আর চোখে দেখলেন বৌমা রমন্যা মৃদু গলা খাকড়ে ঘরে ঢুকছে। টিভির ভলিউম কয়েক ধাপ নামিয়ে দিলেন তিনি। এই মেয়ে স্বভাবে মন্দ নয়, কিন্তু শ্বশুর খুড় শ্বশুরের সামনে যতখানি বিনয়ী হয়ে থাকে ততটা বাড়ির বাকিদের ক্ষেত্রে নয়। এ কথা নীলিমা চিন্ময়ী দুজনেই জানেন, কিন্তু সাংসারিক অশান্তির ভয়ে চুপচাপ মেনে নিয়েছেন। মাঝে মধ্যে একান্তে দুই বউই আক্ষেপ করেন, যুগের ধর্ম যাবে কোথায়। তার উপর বাড়িতে এখন ছোট বউ এসেছে, যদিও গরিব ঘরের মেয়ে, তবু বড়কে চোখের সামনে দেখে তারও যদি পাখনা গজায়, শেষ পর্যন্ত বাড়ির দুই গৃহিণী সমস্যায় পড়বেন। অভিকের ছেলে অদ্বৈত ঠাম্মার বড় ন্যাওটা, চকোলেট চিপস চাউমিনের আবদার ঠাম্মার কাছে। এক নামজাদা স্কুলের ক্লাস 4-এ পড়ে সে। এখন যদি ঝামেলার চোটে বাড়ির দুই ছেলের মধ্যে কেউ বাড়ি ছাড়ে, মন খারাপ গৃহিণীদেরই হবে, কর্তাদের আর কি। দিব্যি আছেন ব্যবসার লাভ ক্ষতি সুদ কষার হিসেব নিকেশ নিয়ে, আর সংসারে খামোখা রকমারি নিয়ম জারি করে। জোড়াতাপি দিয়ে সংসার তাদেরই চালিয়ে নিতে হয়, পরিস্থিতি সামলাতে হয় বুদ্ধি করে। যদিও সাংসারিক বিষয়ে চিন্ময়ী একটু মাটো, নীলিমা তাকে স্নেহই করেন। নিজের চোখে রেজাল্ট দেখেছেন কি ভালো ছিল পড়াশোনায়, এই সংসারে এসে কেবল জোয়ালি ঠেলে গেল। না তাকিয়ে রমন্যার মনের ক্ষোভ টের পেয়ে গেলেন নীলিমা। এত বছর ধরে সংসার করছেন, এটুকু না বুঝতে পারলে চলে, কিন্তু মুখের ভাব মনের আঙ্গিকে প্রকাশ করলে চলবে না। তাই বোধহয় অকারণেই মধুর হেসে বললেন, এই অসময় কেন বড় বৌমা, কিছু বলবে বুঝি? রনিকে স্কুল থেকে আনতে বাড়ির গাড়ি গেছে তো? ঘাড় নাড়ালো রমন্যা। রনির ব্যাপারে কথা বলতে আজ এখানে আসিনি মা। তা কি আর বুঝতে পারছে না নীলিমা? কিন্তু সম্মুখে বিপদের ছায়া দেখলে তার থেকে বুদ্ধিমতীর যথাসম্ভব দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন। তিনিও ব্যতিক্রম নন। হালকা হেসে বললেন, শপিং এ যাবে বুঝি? যাও না, রনি ফিরে এলে বাড়ির গাড়িটা নিয়ে ঘুরে এসো খানিক, মনটা ভালো লাগবে। শাশুড়ির মনের কথা বেশ বুঝতে পারছিল রমন্যা। কম দিন হলো না সেও সেন বাড়ির বউ হয়ে এসেছে। এদের যত নিয়ম সব বাড়ির বউ মেয়েদের জন্য, ছেলেরা হলো মুক্ত বিহঙ্গ, যেখানে খুশি ডানা মেলে উড়ে যেতে পারে। শুধু রাত্রি শেষে বাসায় ফিরলেই হলো। সামান্য থেমে বলল, না মা, পরশুই তো শপিং করলাম, রনিকে নিয়ে গিয়েছিলাম, পছন্দের চাইনিজ খাইয়ে আনলাম। আপনার সঙ্গে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা আছে। এত চেষ্টাতেও বিপদটা আর আটকানো গেল না। মৃদু দীর্ঘশ্বাস ফেলে জোর করে মুখে হাসি টেনে বৌমার দিকে ঘুরে বসলেন নীলিমা। বলো, কি বলবে? শুনলাম আপনারা ছোট বউ কমলিকাকে চাকরি কন্টিনিউ করতে দিচ্ছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে নীলিমা বললেন, ঠিকই শুনেছো মা, কিন্তু মা, বিয়ের সময় আপনারা সপরিবারে দেখতে গিয়ে আমার বাবাকে বলেছিলেন সেন বাড়ির বউরা কোনোদিন চাকরি করে না, সে দরকার পড়ে না তাদের। আপনাদের আভিজাতের সঙ্গে ব্যাপারটা যায় না। ছোট বউ আসার সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গেল কিভাবে? রমনার গলার স্বরে উষ্মা প্রকাশ পেল। অভিজ্ঞের থেকে অরণ্য মেন্টালি স্ট্রং বলে? তুমি ভুল করছো মা, নরম সুরে বলেন নীলিমা। সেন বাড়িতে বউরা বিয়ে হয়ে আসে আরাম করার জন্য। তোমার জন্য বাড়ি দক্ষিণ খোলা বড় ঘর, এসি, টিভি, ছোট্ট ফ্রিজ সহ আনন্দের সব রকম উপকরণের ব্যবস্থা করা হয়েছে। ইচ্ছে মতো শপিং, স্যালো, চাইলেই সবকিছু হাতের কাছে পাবে তুমি, কারণ একটাই, তুমি এই বাড়ির আদরের বড় বৌমা। দেখে শুনে বরণ করে তোমায় আমরা ঘরে এনেছি। একটু যেন বিভ্রান্ত লাগলো রমন্যাকে। তার সঙ্গে ছোটর চাকরির কি সম্পর্ক? ছোট বউ এক প্রকার জোর করে এই বাড়িতে এসেছে, আমরা কেউই স্বেচ্ছায় নিয়ে আসিনি। তাই প্রতিদিন তাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। বাসে ট্রেনে ঝুলে অফিস যেতে হবে। সেন বাড়ির বাকি বউদের মতো আরাম সুবিধা মিলবে না। মানে, ছোট বউ অফিস যাবে বাসে চেপে, বাড়ির গাড়িতে নয়? বাড়ির কর্তা হিসেবে তোমার শ্বশুরের তাই সিদ্ধান্ত মা। জোর করে সেন বাড়ির বৌমা হওয়া যায় না। বৌমার সম্মান নিয়ে তুমি ছিলে, তুমিই থাকবে চিরকাল। একগাল হেসে উঠে গেল রমন্যা। এতক্ষণ কি যে উল্টোপাল্টা ভাবছিল সে। তার শ্বশুর মশাই এক কথার মানুষ, রাশভারী, আর একটু আস্থা রাখা উচিত ছিল তার উপর। মায়ের কথা শুনে শুধু শুধু দুই শাশুড়ির কাছে গিয়ে ইস ভেবে নিজের খারাপ লাগছে তার। রনির আসার সময় হয়ে এসেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিল সে, নিজেই ছেলেকে আনতে যাবে আজ। পজ করে রাখা সিরিয়াল আবারও চালু করলেন নীলিমা দেবী। শব্দ বুকে নিয়ে চলে যাচ্ছে চলমান ছবি, কিন্তু মন তার টোকা দিয়েছে অতীতের দরজায়। সেই কোন ছোট বয়সে একগা গয়না পরে সেন বাড়িতে বধূর সাজে এসেছিলেন তিনি। তারপর থেকে সংসারের চেনা অচেনা রাজনীতিতে এমন পাকে পাকে জড়িয়ে পড়লেন যে আমি কে আর ফিরেই পেলেন না।
সরু চালের ভাত, মুগের ডাল, আলু ভাজা, সর্ষে দিয়ে মাছের ঝাল আর মাংস। দু রকমের মাছ এনেছিল জামাই, করার ইচ্ছে হয়নি কমলের। কাকিমার এনেছে বলেই সবকিছুই একসঙ্গে রাখতে হবে নাকি? একবেলায় অত খেতে পারে মানুষ? মাছ মাংস একসঙ্গেই তো তার অতিরিক্ত মনে হয়। তার ওপর আছে দই মিষ্টি, আর এনেছে বলতে তো মাছ আর মাংস। একটু ভালো চাল ডাল তেল নুন মশলাপাতি, রান্নার গ্যাসের খরচ কি কম? এই মাগিগন্ডার বাজারে গৃহস্থ বাড়িতে বুঝে না চললে হবে? সেসব পাত সাজিয়ে দেওয়ার দিন অতীত। কমল তো এই ভাঙা ঘরে মাত্র দিন দুয়েক কাটিয়ে গাড়ি চেপে শ্বেত পাথরে মোড়া 3 তলা শ্বশুর বাড়িতে রওনা দেবে। মাস শেষে গ্যাস চাল ডাল মশলাপাতি না জুটলে ভুগতে তো হবে তাকেই। এত রকমের রান্না একদিনে, শরীর যেন আর চলতে চায় না। গরিবের বাড়ি এক দুপদে রান্না হলেই চলে। এত রকম রান্না করা দরকার এর আগেই কখনো পড়েছে? ঘরোয়া স্টিলের থালাতেই জামাইয়ের জন্য খাবার সাজিয়ে দিল সে, হাসি মুখে নয়। এরকম নুন আনতে পান্তা ফুরোনো সংসারের হাল দেখে হাসি আসে না, ভাবতে বিরক্ত লাগছে তার। এ মাস থেকে নগদ 15,000 টাকা সংসারের খাতায় মাইনাস। একটু ভালো মাছ মাংস পাতে দেওয়ার আশাটুকুও নির্মূল সেই সঙ্গে। আজ নিজে খাবে বলে জামাই ভালো ভালো মাছ মাংস এনেছে, এরপর না নিজে আসবে না বউকে এখানে আসতে দেবে। এর চেয়ে যদি সুনন্দাকে বিয়ে করতো তাদের আর কোনো অভাব অনটন থাকতো না। নিজের চোখেই তো দেখলো অষ্টমঙ্গলার তত্ত্বের কি বাহার, কপাল আর কি। কমলের কপালটা তো বরাবরই সোনা দিয়ে বাঁধানো। কেমন দুম করে ভালো একটা চাকরি পেলো, কেমন বড় ঘরে বিয়ে হলো। তার মেয়েটার যে কি হবে? ছোট 2 সিটার প্লাস্টিকের টেবিল, একপাশে কমলের কাকার অরণ্য খেতে বসেছে। বিয়ে হয়ে গেছে যখন আর ভেবে কি লাভ? এমন ভঙ্গিতে তিনি মাংসের বাটিটা টেনে নিলেন। মাছটা এখন রেখে দাও গো, ও বেলায় খাবো। গরম খাসির মাংসের ঝোল পাতে সমুদ্র করে উত্তেজিত মুখে বলে উঠলেন, মাংসটা বোধ করি পল্টুর দোকানের। এই তল্লাটের সবচাইতে ভালো মাংস ওখানেই পাওয়া যায়। হতে পারে, মোড়ের মাথার দোকানের মাংসটা দেখে ভালো বলে মনে হলো, তাই ওখান থেকে নিলাম একটু। ওটাই তো পল্টুর দোকান, খেয়ে দেখো বাবা জীবন। রেওয়াজি একদম। মনে মনে বেজায় হাসি পাচ্ছিল অরণ্যর, আবার কষ্ট হচ্ছিল একটু একটু। তেমন একটা ভালো মন্দ খেতে না পেলে মানুষ বোধহয় সামান্য ভালো খাবার দেখলে এমন উত্তেজিত হয়ে পড়ে। অভাব বড় কঠিন শব্দ। আশ্চর্যের বিষয়, পৃথিবীর অধিকাংশ মানুষই অভাবী। রান্নাঘরে বসে একাকী লজ্জায় মরছিল ভামিনী, কমলের কাকিমা। বিয়ের পর থেকে দেখছে মানুষটার এই স্বভাব। খেতে বড্ড ভালোবাসে, কিন্তু ইচ্ছে মতো পাতের গোড়ায় সাজিয়ে দেবে সে সাধ্য কোথায়? তা বলে জামাইয়ের সামনে এভাবে হ্যাংলার মতো? ভেবেছিল একবার কমলিকার সামনে মাস গেলে 15,000 টাকার কথাটা তুলবে, আর মাঝে মধ্যে এ বাড়িতে আসতে বলবে। বড়লোক বাড়ি বউ হয়েছে এখন, খালি হাতে আসবে না নিশ্চয়ই, কিন্তু সামনে বসে এই যা ছোচামি শুরু করেছে, কথাগুলো কি আর বলে উঠতে পারবে? সুনন্দা আর কমল রান্নাঘরের পাশের এক ফালি জায়গাটায় বসেছিল। রাতে সুনন্দা ওই ক্যাম্প খাটেই শোবে। বাড়িতে নতুন জামাই আসার কারণে নিজের ঘরটা সেদিন জামাইবাবুর জন্য ছেড়ে দিয়েছে। কমলের দিকে তাকিয়ে চাপা গলায় বলল, তুই একটু সাবধানে থাকিস দিদি। ওরা বড়লোক হতে পারে কিন্তু মানুষ ভালো নয়। তবে অরণ্যদা আছে তোর সঙ্গে, এই যা শান্তি। দেখবি ঢাল হয়ে সব সময় আগলে রাখবে। হালকা হেসে কমলিকা বোনের হাতে চাপ দিল, অর্থাৎ সে জানে। সামান্য থেমে বলল সুনন্দা, তোর চাকরিটা ওরা কন্টিনিউ করতে দেবে তো? নাকি সেনবাড়ির আদর্শ বউ হয়ে ওঠার লড়াইয়ের প্রথম ধাপ গৃহবধূত্বে অভিষেক? না রে, চাকরিটা অনেক কষ্ট করে আমায় পেতে হয়েছে। কেউ চামচে করে আমার মুখের সামনে তুলে দেয়নি। শাশুড়ি মার সামনে আমি স্পষ্ট করে বলে দিয়েছি, কোনোভাবেই চাকরি ছাড়তে পারবো না। আমার বড্ড ভয় লাগে রে, সেই দিনগুলোর কথা ভেবে হাজার চেয়েও ভুলতে পারি না। শক্ত বিছানায় নির্ঘুম রাত কাটানোর পর ভোর 5টায় অরণ্য বলল হাসি মুখে, ওঠো, আর কত ঘুমাবে, যেতে হবে যে। এমন বিছানায় শোয়া অভ্যেস আছে কমলিকার। সে দিব্যি একপাশ ফিরে গুটিসুটি হয়ে ঘুমোচ্ছিল। ঘুম চোখে উঠে বসে বলল, কোথায় এত সকালে, কোথায় যাব? কোথায় আবার? মিচকে হাসলো অরণ্য। হানিমুনে? ছুটির মোটে যে আর 2 দিন বাকি। তোমার ছোট ভাই কাউকে কিছু না জানিয়ে নিজের বউকে নিয়ে তার বাপের বাড়ি থেকে হানিমুনে দিব্যি মন্দারমণি চলে গেল, আর তুমি? আয়নায় নিজেকে দেখতে ইচ্ছে হয়? বন্ধ দরজার আড়ালে গর্জে উঠলো রমন্যা। বাড়িতে না জানিয়ে আমার জন্য একটা সুতো কিনে আনতে ভয় পাও? তুমিও তো কিছু কম বড় চাকরি করো না। দিনের পর দিন এমন চললে আমি কিন্তু বাবাকে জানাতে বাধ্য হব। সমুদ্রের ধারে সুন্দর লাক্সারি রিসর্ট, দোতলায় স্পেসিয়াস রুম, সঙ্গে চওড়া ব্যালকনি। দুধ সাদা নরম বিছানায় ধবধবে সাদা বালিশ, দেওয়াল জোড়া টিভি, ড্রেসিং ইউনিট, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। বারান্দায় দাঁড়ালে সমুদ্র, ঢেউয়ের দাবাদাপি আর জলের নোনা গন্ধ। সামনে ঝাউ গাছ, দোলনা, সুইমিং পুল।
নীল জলের অমোঘ আহ্বান। দেখে শুনে অবাক হয়ে যাচ্ছিল কমলিকা। সে চাকরি করে, স্কুলে পড়ায়, বাড়ি আসে। এসব লাক্সারিয়াস রিসর্ট আগে কখনো চোখে দেখার সৌভাগ্য হয়নি, তবে ইউটিউবে দেখেছে, ছবিতেও। কলিগরা বেড়াতে টেড়াতে যায় পরিবারের সঙ্গে। পাউডার রুমে ঢুকে সামান্য থমকে গেল সে। কাচের শুটিং ডোর, ইউটিউবে আগে দেখেছিল অবশ্য। এভাবে এরা ভেজা জায়গা আর শুকনো জায়গাকে ভাগ করে, কিন্তু ভিডিও দেখার ব্যবহার করার মধ্যে সামান্য হলেও তফাৎ আছে। সে আস্তে ধীরে সবটা করলো, তারপর বেরিয়ে এলো। কলগুলো এত অদ্ভুত, ফাংশন বুঝতেই খানিক সময় লেগে যায়। রিসর্টের তরফ থেকে প্রোভাইড করা বাথরুম জড়িয়ে বেরোতেই খাটে শুয়ে চোখ নাচালো অরণ্য। এই ক্ষুদ্র সাম্রাজ্য তোমার পায়ে নিবেদন করলাম মহারানী, তবে মাত্র 2 দিনের জন্যই। ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস, কফি, ফ্রুট জুস আরো কি সব আছে, খাবে নাকি? ফ্রিজ কোথায় এখানে? অবাক হলো কমলিকা। এই ছোট্ট কালো বাক্সটা বুঝি চোখে পড়ছে না? এসো আমার পাশে, একটু একসঙ্গে মধুচন্দ্রিমা উপভোগ করি। সে ততক্ষণে হাঁটু গেড়ে ছোট্ট কালো বাক্সটার সামনে বসে পড়েছে। সত্যি তো, এটা ফ্রিজ। এতটুকু ফ্রিজ কোন কাজে লাগে? আহা, আমাদের মতো কাপেলদের কথা রিসর্ট কর্তৃপক্ষ ভাববে না তো কে ভাববে? গরম লাগলে শীতল পানীয়র জন্য অর্ডার দিতে হবে না রুম সার্ভিসে? আরে ওরাও বোঝে কপত কপতির প্রেমের মরশুমে খাবার দাবারের মতো তুচ্ছ জিনিসের কথা মনে করিয়ে বাধা দিতে নেই। তার চেয়ে অবাধ পানীয়, শীতলতার আশ্বাস। বলার ঢঙে হেসে ফেলল কমলিকা। সে 7 সকালে বেরিয়েছি, পেটে ছুঁচোর দল ডন বই ঠক দিচ্ছে। পেটে কিছু দেওয়ার ব্যবস্থা করো। ইলিশ খাবে? এখানে দারুণ ইলিশ পাওয়া যায়। ইলিশ? কমলিকার মুখ বিবর্ণ হলো। সে তো অনেক দাম। হানিমুনে বর খাওয়ালে খেয়ে নিতে হয় সুন্দরী, তারপর নরম বিছানায়। সমুদ্র দেখতে এসেছি আমি, লজ্জা লজ্জা মুখে বলেই চেঞ্জ করতে সরে গেল কমলিকা। বাড়ির গাড়িতে রমনা ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা হয়ে যেতে মায়ের কাছে এলো অভিক। সব শুনে গম্ভীর হলো নীলিমার মুখ। এমনটাই অবশ্য তিনি আশা করেছিলেন, তবে জল যেন তাড়াতাড়ি মাথার ওপর দিয়ে বইবে কে তা জানতো। সংসার বাঁচাতে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। সান্ত্বনা দিয়ে ছেলেকে অফিস পাঠিয়ে চিন্ময়ের ঘরে গেলেন তিনি। দরজার হালকা টোকা পড়ল। ছোট, আসবো একবার। বউকে নিয়ে ছেলের আদিক্ষেতায় মরমে মরেছিলেন চিন্ময়ী। টিভির পর্দায় চোখ থাকলেও বেশ বুঝতে পারছিলেন সেন বাড়িতে এবার একটা প্রলয়ঙ্করী ঝড় উঠবে। সেই ঝড়ে টালমাটাল হয়ে যাবে তাদের যৌথ সংসারের যত্নে সাজানো নৌকাখানা। ওই মেয়ে, ওই ছোট লোক ঘরের মেয়ে যেদিন থেকে সেন বাড়িতে পা রেখেছে সেদিন থেকে তিনি সর্বনাশের পদধ্বনি শুনতে পেয়েছেন। তুই নিশ্চয়ই জানিস ছোট, আজ কেন আমি এ ঘরে এসেছি। জল মাথার উপর দিয়ে যাওয়া শুরু হয়েছে। এখনই বাদনা দিতে পারলে ভাঙন অবশ্যম্ভাবী। চিন্ময় নিশ্চুপে ঘাড় নাড়লেন। পরিস্থিতি বিচার করে যদি কোনো সিদ্ধান্ত নিই সংসারের ভালোর জন্যই নেব। সে আস্থা আছে তোর? বিয়ের পরদিন থেকে আজ অব্দি তো তোমার ছত্র ছায়াতেই থাকলাম বর্দি। কোনো অনিয়ম হতে তো দেখিনি কখনো। আমি পুরোপুরি ভাবে তোমাদের সঙ্গে আছি। বড় একটা দীর্ঘশ্বাস ফেললেন নীলিমা। আর পুলকেশ, বৌদির অবাধ্য হতে দেখেছো কখনো? দুপুরে থমথমে মুখে খেতে এলেন আলোকেশ। পাতে ডাল ঢেলে আনমনে ভাত মাখতে মাখতে বললেন, বিয়ের পর থেকে অরণ্য কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। চুপচাপ পাশে বসে আছেন নীলিমা। সেনবাড়ির নিয়ম, পুরুষদের খাওয়ার সময় মেয়েদের পাশে বসতে হয়। এতে পুরুষ বোঝে তার যত্নে নারীর খামতি নেই। সে তার সুবিধার অসুবিধা নিয়ে সদা সতর্ক। সেদিনের পর থেকে তিনি শুধু শুনেছেন, মুখে কিছু বলেননি। বরাবরই কৌশলী তিনি, তাই সাংসারিক রাজনীতির ময়দানে দাঁড়িয়ে উপযুক্ত চাল চালতে অসুবিধা হয়নি কখনো। দেওর বৌমার অন্ধ আনুগত তো ছিলই, যদিও তিনি কখনো তার অন্যায় সুবিধা নেননি। কি হলো, কিছু বলছো না যে? আমি তো কিছু বললাম নাকি? ঝাঁঝিয়ে উঠলেন অলোকেশ। এক্ষুনি অরণ্যকে ফোন করে বলছি, অনেক হয়েছে বেয়াদবি, এক্ষুনি যেন সে বাড়ি আসে। আমরা সবাই বাড়িটা চাবি দিয়ে ঘুরতে চলে যেতে পারি, বলে উঠলেন নীলিমা। কি পাগলামি করছো? মাথাটা কি পুরোপুরি গেছে? সবাই বাড়ি ছেড়ে চলে যাব মানে? ব্যবসাকে দেখবে, কত টাকা লোকসান হবে সে খেয়াল আছে? এই প্রথমবার বোধহয় ধমক শুনেও নীলিমা থামলেন না। সেনবাড়ি যৌথ সংসারে চাবি তার আঁচলে বেঁধে শাশুড়ি শান্তিতে চোখ বুজেছেন। যেভাবেই হোক এই সংসার রক্ষার দায় তার। কিছুতেই আর চুপ থাকলে চলবে না। তোমার মনে হয় ফোনে বললেই কথা শুনবে অরণ্য, ফিরে আসবে বাড়িতে? তোমার ছেলে অভিকের মতো সে কিন্তু মেরুদণ্ডহীন নয়। রাগের মাথায় যদি বাড়ি ছেড়ে চলে যায়, এই যুগে দাঁড়িয়ে যৌথ পরিবারের গর্ব থাকবে তো? তেমন হলে সম্পত্তি থেকে ওকে আমি বঞ্চিত করব। এটো হাতি চেঁচিয়ে ওঠেন অলোকেশ। এমন কথা বলবেন না দাদা। অরণ্য যে এই বাড়িরই ছেলে, সেন বাড়ির রক্ত ওর গায়ে। ভাসুরের চিৎকার শুনে এলোমেলো অবস্থায় ছুটে আসেন চিন্ময়ী। দিদি, তুমি কিছু বলো।
ঘরে যাও ছোট বৌমা, আমার সামনে আসার আগে আয়নায় নিজেকে দেখে নিও। ঠান্ডা গলায় বলে ওঠে নীলিমা। তোমার মনে হয় অরণ্য সেনদের পারিবারিক সম্পত্তির পরোয়া করে? একে অপরকে চিনতে পারার জন্য নির্জনতার চেয়ে জরুরি বোধহয় কিছু নেই। নির্জন সমুদ্রের দিকে তাকিয়ে বাঁধানো গাছের তলায় বসে এমনটাই ভাবছিল কমলিকা। ছোট ছোট আলোর মালায় সেজেছে রিসর্ট, কয়েকজন তরুণ গিটার বাজিয়ে আধুনিক বাংলা গান গাইছে। ওই দেখা যায় ঘন কালো জলরাশি, ঢেউয়ে ঢেউয়ে জেগেছে মাতুন গানের সুরে। তাই বুঝি তীব্র শব্দে আছড়ে পড়ে সে বেলাভূমিতে। কি তীব্র আসলে সে জড়িয়ে রেখেছে একে অপরকে। ভালোবাসার এমন মোহনীয় রূপ, মুগ্ধ হয়ে চেয়ে থাকতেই হয়। হাসি মুখে বলে ওঠে কমলিকা। কাদের কথা বলছো তুমি? চোখ সরু করে নিজের সদ্য বিবাহিত বউকে মাপলো অরণ্য। গলায় সামান্য রাগের সুর যেন। হানিমুনে এসে অন্য পুরুষ মহিলাকে অবজার্ভ করা রীতিমতো ক্রাইমের পর্যায়ে পড়ে। তাই তাহলে সমুদ্রে নিয়ে এলে কেন? পাহাড়ে শান্ত সমাহিত প্রকৃতির কোলে নিয়ে যেতে পারতে। ঋষিরাজের চরণে নিজেকে নিবেদন করে নীরবে প্রার্থনা করতুম। মানেটা কি? তুমি তবে এতক্ষণ সমুদ্রের ঢেউ নিয়ে কথা বলছিলে? ঈষৎ বিভ্রান্ত দেখায় অরণ্যকে। তুমি কি ভাবলে এ প্রেম নারী পুরুষের? না মশাই, এ হলো নিকশিত হেম, কোনো কাম গন্ধ ছাড়াই। বেলাভূমি মাঝে দোল দিয়ে যায় ছলাৎ ছলাৎ শব্দ তুলে। তাকিয়ে দেখো একবার, কি গভীর আশ্লেষে সমুদ্রের ঢেউ ছন্দ সুরের দোলায় ভেসে ঝাঁপিয়ে পড়ছে বেলাভূমির বালুমাখা শরীরে। আলিঙ্গনাবদ্ধ দুই হৃদয়ে পরক্ষণে নেমে আসা বিরহ জ্বালা। ঢেউ সরে যায় দূরে, আরো দূরে। সমুদ্র তাকে টেনে নেয় বুকে, চাপা গলায় গেয়ে ওঠে বেলাভূমির বালু মাখা তট। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। গলা মেলালো অরণ্য। কখনো কেউ বলেছে তোমার মতো পাগলে বিশ্ব সংসারে নেই? কি আর করব বলো, তোমার স্পেশাল ভেবে বিধাতা মাত্র এক পিসি বানিয়েছিল, আর তোমার অনুসন্ধিত সুমন ঠিক তাকে খুঁজে বের করেছে। অতুলনীয়া হেসে ওঠে অরণ্য। যোগ দেয় কমলিকাও। চলো এবার খেয়ে নেওয়া যাক। এ দীর্ঘ রজনী কি উপবাসেই কাটাবো দোহে? পারিবারিক সম্পত্তির পরোয়া না করে করুক, যার পরোয়া করতে বাধ্য হবে সেই বস্তু এখনো আমার হাতেই আছে। তেমন প্রয়োজনে আমি তার ব্যবহার করব। কি বলছো কি তুমি? নীলিমা যেন এবার বধির হয়ে যাবে। তুমি কি পাগল হলে? যে সত্য এতদিন ধরে গোপনে আছে তাকে গোপনেই থাকতে দাও। এতদিন তোমার সব কথা মেনেছি, এইটুকু দয়া করো আমার উপর, দয়া করো। ঘরে যাও নীলিমা। সত্যকে গোপন রাখার চাইতে যৌথ পরিবারের ভারসাম্য টিকিয়ে রাখা আমার কাছে অনেক বেশি জরুরি। আমি তো চাই না সমস্যা, চাইও নি কোনো দিন। তাই আজও গোপন কথা গোপনই আছে। যদি সে নিজেকে অতিরিক্ত চালাক ভাবতে শুরু করে, তখন ডানা ছাটার কাজে পরিবারের একজনকে অগ্রবর্তী হতেই হয়। তোমরা বাড়ির মহিলারা যখন সে দায়িত্ব নিতে সক্ষম নও। ভাতের থালা থেকে হাত তুলে নিলেন অলোকেশ। অর্ধেকের বেশি ভাত পড়ে রইল পাতে। উঠে গেলেন গম্ভীর মুখে। আজ ফিরতে দেরি হবে আমার, কিছু হিসেব নিকেশ মেলাবার আছে। হয়তো অনেকদিন আগেই মেলানো উচিত ছিল, কিন্তু স্নেহ, আজ মনে হচ্ছে অপেক্ষা করার দরকার নেই। তুই এই অসময়ে? রমন্যাকে দেখে চমকে উঠলেন অভিষিক্তা। ততক্ষণে দৌড়ে ফ্রিজের কাছে চলে গেছে রনি। তার পছন্দের চকোবার রাখা থাকে নির্দিষ্ট তাকে। কেন? খবর না দিয়ে নিজের বাড়িতে একদিনের জন্য একটু আসতে পারি না বুঝি? রমনার গলায় চেনা ঝাঁজ। আসলে শ্বশুর বাড়িতে রাশভারী শ্বশুরের সামনে ঝাঁজ দেখাতে পারে না বলে বাড়ি এলে গলার স্বরে আগুন ঝরে। খুঁজে খুঁজে সেন বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছিলেন শ্যামলেশ। পাল্টি ঘর, অভিজাত চালচলন, আদব কায়দা, বনে দিয়ানায় কোনো পক্ষই কম যায় না। যদিও এ যুগে দাঁড়িয়ে সেনরা ভাবনা চিন্তায় খানিক পিছিয়ে আছে। পুরাতনপন্থী ধ্যান ধারণা ওদের। সে যাই হোক, চাইলেই তো আর সবকিছু রেডিমেড পাওয়া যায় না। তার উপর ছেলের চাকরিটা বেশ শাসালো। কাজে চার হাত এক করতে শ্যামলেশের পরিবারের কেউ দ্বিমত করেনি। অভিকে রাজপুত্তুরের মতো চেহারা দেখে অভিষিক্তা তো জামাই বরণের সময় আবেগে ভেসে গিয়েছিলেন। না আসলে তুই তো এলে ফোন করে আসিস, আমিও নাতিটার পছন্দের খাবার দাবার বানিয়ে রাখি। এবার হঠাৎ কোনো কিছু না বলে? ওই বাড়িতেও আমি কিছু বলে আসিনি। সেন বাড়ি ছোট ছেলে, কাউকে কিছু না বলে দিব্যি ঢ্যাং ঢ্যাং করে বউকে বাপের বাড়ি থেকে বগল দাবা করে নিয়ে দিব্যি হানিমুনে চলে গেল। আর আমাকে একটু বাপের বাড়ি আসতেও বলে আসতে হবে? সবার জন্যই নিয়ম সমান হওয়া উচিত। আমিও অভিকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, বাড়ির ছোট ছেলে, বউ যদি নিয়ম না মানে, বড় বৌমা হিসেবে আমিও আর কিছুটি মানব না। এখানে তো ভুল করলি রে মা। ষড়যন্ত্রের সুরে চাপা গলায় বলেন অভিষিক্তা। এখনকার মতো এ পর্যন্তই থাক।
এই গল্পের পরবর্তী পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।